বিচার বিলম্বে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের হতাশা। উপদেষ্টারা জানালেন হত্যার বিচারই সরকারের প্রধান লক্ষ্য, মামলা বাণিজ্যের অভিযোগ। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, আজকে হোক 5 বছর পরে হোক 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে, এদেরকে আমরা চিহ্নিত করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার গ্রাফিতিতে ছাত্র জনতার জুতা ও ঝাড়ু নিক্ষেপ, মোছার পর নতুন করে আঁকা হয় সেটি। পুলিশের মধ্যে যারা অপরাধী তাদের অবশ্যই বিচার হবে বললেন প্রধান উপদেষ্টা। মাঠ প্রশাসনে আসল সরকার, অভ্যুত্থানের চেতনা ধারণ করেই করতে হবে কাজ। নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। শিক্ষা জীবন শেষের আগেই ছাত্ররা দেশ চালাতে চাইলে হিতে বিপরীত হবে, মন্তব্য মঈন খানের। নীলফামারীতে ক্রস ফায়ারে নিহত বিএনপি নেতার পরিবার পাচ্ছে বাড়ি। মুছে ফেলা ঘৃণাস্তম্ভে নতুন করে শেখ হাসিনার ছবি এঁকে ঝাড়ু ও জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করছে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি তারা পালন করেন। বলেন, স্বৈরাচার শেখ হাসিনার প্রতি ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করতেই এই কর্মসূচি। ভবিষ্যতে যেন এই ধরনের স্বৈরাচার সরকার আর জন্ম না নেয় সেই দাবি শিক্ষার্থীদের। বিগত সরকারের মতো ভবিষ্যতে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে তাদেরও এমন জুতা নিক্ষেপ করা হবে বলেও জানায় ছাত্র জনতা। আর সেই সাথে শেখ হাসিনা সরকারের প্রতি মানুষের ঘৃণার কোনো প্রতীক যেন মুছে ফেলা না হয় সেই দাবিও জানায় সাধারণ মানুষ। আমাদের দেশের স্বার্থে এই স্বৈরাচার বিরোধী যে আমাদের অবস্থান, সেটাকে জানান দিতেই আমরা সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে আজ একটাই আমরা হাসিনার যে ছবিটাকে এনএসআই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু দায়িত্বরত কিছু কর্মকর্তা যারা লেম এক্সকিউজ দিয়ে আমাদেরকে বুঝাতে চেয়েছিল যে হচ্ছে বিষয়টা দৃষ্টিকটু লাগে, এই জন্য এটা মুছে দিয়েছিল। আমরা তাদেরকে বলতে চাই, যেটা আপনাদের কাছে দৃষ্টিকটু লাগে সেইটা দেখলে আমাদের কাছে চেতনার সঞ্চার হয়। শেখ হাসিনার ছবি আবার এঁকেছি এবং আপনারা আজকে যেটা দেখতে পাচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আশেপাশের সাধারণ মানুষ তারা স্বতঃস্ফূর্তভাবে আবার তাদের মনে যে খুনিদের প্রতি, যে ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনার প্রতি যে ঘৃণাটা, সেই ঘৃণার দিক থেকে সেই ঘৃণা নিয়ে তারা আজকে এখানে জুতা নিক্ষেপ কর্মসূচি করছে। আজকে আমরা স্বৈরাচারকে জুতা নিক্ষেপ করছি, এই সময়ে এসে তাকে জুতা নিক্ষেপ আমাদের ভিতরে সেই চেতনাকে আবার নতুন করে জাগ্রত করবে। জুলাই আগস্টে গণহত্যার দায়ে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানিয়েছে ছাত্রদল। দুপুরে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজনে এই দাবি জানায় সংগঠনের নেতাকর্মীরা। নেতারা বলেন, গণ অভ্যুত্থানের 3 মাস পর ওবায়দুল কাদের দেশ ছেড়ে পালায়। এই 3 মাস তিনি কার পৃষ্ঠপোষকতায় লুকিয়েছিলেন এমন প্রশ্ন তুলে ছাত্রদল নেতারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যেও শেখ হাসিনার দোষ রয়েছে আর তাদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানানো হয়। পরে শেখ হাসিনার প্রতিকৃতিতে আগুন জ্বালিয়ে ক্ষোভ প্রকাশ করেন নেতাকর্মীরা। হাসিনার যে 15.5 বছরের ফাঁসিবাদ, ছাত্র, নাগরিক, শ্রমিক, মাদ্রাসার ছাত্র জনতার গণ অভ্যুত্থানে কিন্তু পালিয়ে গেছে। আমাদের কাছে যেটা মনে হচ্ছে, এই ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে হাসিনার দোষরা এখনো আছে। জাতিসংঘে পর্যন্ত আমাদের যদি যাওয়া লাগে যাব, ইন্টারপোলের মাধ্যমে হাসিনাকে এনে জনসম্মুখে রেখে তার মৃত্যুদণ্ড আমরা কামনা করতেছি। জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকায় দ্বিতীয়বারের মতো শহীদ পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেওয়া হয়েছে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, সহায়তা নয়, শহীদ পরিবার চায় হত্যার বিচার। আর অপরাধী পুলিশ সদস্যের বদলি নয়, বিচার দাবি করেছেন তিনি। অনুষ্ঠানে উপদেষ্টারা জানিয়েছেন, সরকারের প্রধান কাজই গণহত্যার বিচার, আর এজন্য লিগ্যাল এইড সেল গঠনের কথাও জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেছেন, মামলা বাণিজ্য হচ্ছে হত্যাকাণ্ড নিয়ে। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা বিভাগে দ্বিতীয় ভাগে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে শহীদদের পরিবারকে। অনুষ্ঠানের শুরুতে জুলাই অনির্বাণের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় অনুষ্ঠান জুড়ে আবেগঘন পরিবেশ তৈরি হয়। প্রিয়জনের আত্মত্যাগের
আগের সেই ভিডিও দেখে কান্না থামাতে পারেননি স্বজনরা। এই পর্যন্ত কয়টা ছাত্রলীগ গ্রেপ্তার করেছেন? উবাইদুল কাদের বাংলাদেশ 3 মাস অবস্থান করার পরে কিভাবে চলে যায় বাংলাদেশ থেকে, এর জবাব কে দিবে? এই যে 1000 মায়ের বুকে আগুন জ্বলতেছে, আজকে দুঃখ লাগে কোনো উপদেষ্টারা বিচারের জন্য মুখ খুলেননি। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, শহীদ পরিবারের কেউ আর্থিক সহায়তা চায় না, তারা চায় বিচার। অপরাধী পুলিশ সদস্যদের শুধু বদলি নয়, যথাযথ বিচার করতে হবে। দৃশ্যমান বিচার আমরা না দেখতে পাই বাংলাদেশের ইতিহাসে এই 24-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় সীমাবদ্ধতা হয়ে থাকবে এটি, এবং এর দায় আমরা কোনোদিনকে উপেক্ষা করতে পারবো না। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী এই কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমি তো আসলে একটা অন্যায় বিচার না করে সেই অন্যায়টাকে আরো প্রশ্রয় দিচ্ছি। ভিডিও দেখিয়ে আমাদেরকে পুলিশের চেহারা সহ বলা হয় যে এই যে ভিডিও আছে আমাদের কাছে, তাদের এখন কি অবস্থা, তাদের কি বিচার হয়েছে নাকি? আমার মনে হয় এই প্রশ্ন আমাদের কাছে, এই প্রশ্নের সঠিক উত্তরটি নেই। অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন উপদেষ্টা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ জুলাই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। আমাদের প্রথম এবং প্রধান কাজ করার দায়িত্ব হচ্ছে যে এই হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। এই বিচার হতেই হবে বাংলাদেশের মাটিতে। আপনারা যদি উন্মুক্তভাবে চলাচল করতে না পারেন, সেটা আমাদের জন্য একটা বিশাল লজ্জার বিষয় হবে। আমরা আমাদের যে বিলম্ব হয়েছে, যে আপনাদেরকে যেভাবে দেখাশোনা করার আমাদের দায়িত্ব ছিল, সেটা আমরা করতে পারি নাই। শহীদ পরিবারদের আইনি সহায়তার জন্য লিগ্যাল এইড সেল 7 দিনের মধ্যে গঠন করা হবে জানিয়েছেন উপদেষ্টা। জুলাই হত্যাকাণ্ড নিয়ে মামলা বাণিজ্যের কথাও বলেন তিনি। চার্জশিট হয়ে যাবে, চার্জ গঠন হয়ে যাবে, তোমরা ঘন ঘন প্রতিদিনই টেলিভিশনে দেখবা যাদেরকে গ্রেফতার করা গেছে তাদের বিচার প্রক্রিয়াটা। তখন তোমাদের কাছে আরো দৃশ্যমান হবে, তখন তোমাদের মনে হবে যে কাজ হচ্ছে। কিন্তু এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। মামলা বাণিজ্য শুরু হয়েছে। এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকেও আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতা আনতে হবে। প্রথমে আমাদের শুদ্ধভাবে মামলা করতে হবে। আমাদের আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে লিগ্যাল এইড একটা সেল করে দিব, এটাও তোমাদেরকে আমি কথা দিচ্ছি 7 দিনের মধ্যে করে দিব। তোমাদের প্রোটেকশনের যে ব্যবস্থা, প্রোটেকশন দেয় হচ্ছে পুলিশ। আমি আমার স্বরাষ্ট্রমন্ত্রী যে আছেন, ওনার মধ্যে কোনো রকম গাফলতি দেখি নাই, কিন্তু ওনার কথা অনুযায়ী পুলিশ কাজ করছে কিনা এটা আমি জানি না। আরেক উপদেষ্টা বলেন, সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চলছে ষড়যন্ত্র, তাই বিভেদ তৈরি করা যাবে না। আমার মনে হয় তোমরা এই কথাগুলো আর বলবো না। ব্যর্থ হলেও সবাই একসাথে হব, সফল হলেও সবাই একসাথে হব। এই যাত্রা আমাদের আর ব্যর্থ হওয়ার সুযোগ নাই। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে ফেলতে পারলে তো ওদের লাভ। কাজে সবাইকে প্রশ্নবিদ্ধ করার একটা খেলা চলছে, এই খেলায় পা দিয়ে দিয়েন না। অনুষ্ঠানে জানানো হয়, শহীদ পরিবারের সদস্যদের মধ্যে যে ট্রমা তৈরি হয়েছে সেটি কাটাতে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটা হেল্পলাইন নাম্বার আছে। নাম্বারটা খুব সহজ, 16,000। রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত এটা খোলা থাকে, সরকারি ছুটি ব্যতীত। তারপর আমরা মেডিকেল টিম থেকে আপনাদের সাথে যোগাযোগ করে যা সাপোর্ট প্রয়োজন পুরোটাই আমরা নিশ্চিত করব। ঢাকায় দ্বিতীয় দফায় 77টি সহ মোট 760 জন শহীদ পরিবারকে সহায়তা দিয়েছে ফাউন্ডেশনটি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানকে ধারণ করে সরকারের উদ্দেশ্য কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সাথে সকালে ভিডিও কনফারেন্সে আলোচনা সভায় এই নির্দেশনা দেন তিনি। একই সাথে পুলিশের মধ্যে থাকা অপরাধীদের বিচার নিশ্চিত করার কথাও বলেছেন প্রধান উপদেষ্টা। রমজানে দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে নির্দেশ দিয়েছেন ডক্টর ইউনূস। তাদেরকে অন্যরা
দেখবে যে হ্যাঁ। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে 4টি বিভাগের 31টি জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা সভায় যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কর্মকর্তারা এই সভায় যোগ দেন। জনগণের কাছে সরকারের যা যা দায়িত্ব সেটা পৌঁছে দেওয়া। প্রধান উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসনকে সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ দেন। আমরা যে কাজকর্মগুলো করব সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে, এই একটা বিষয়। এটা সার্বিক বিষয়। এটা যে কাজই করি না কেন, যে অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পুলিশে কর্মরত অনেকে দোষী, আবার অনেকে নির্দোষ। যারা নির্দোষ তাদের নির্বিঘ্নে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন নিশ্চিতভাবে তাদের ভূমিকা পালন করতে পারে এবং মানুষ এটা বুঝতে পারে যে দোষী এবং নির্দোষী দুই ক্যাটাগরির মধ্যে যেন ডিস্টিংশনটা করতে পারে, যেটা আমরা যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারি যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। আসন্ন রমজানে দ্রব্যমূল্য ও পণ্য সরবরাহ শৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সবকিছু গুছিয়ে আসেনি সেই জন্য। তানফির মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষাজীবন শেষ হওয়ার আগেই যদি ছাত্ররা দেশ চালাতে চায় তাহলে হিতে বিপরীত হবে, এমন মন্তব্য করলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইটি বিষয়ক এক সেমিনারে অংশ নেন তিনি। বলেন, আগামীতে ছাত্ররাই দেশ পরিচালনা করবে, তবে সেটা শিক্ষাজীবন শেষে। ছাত্রদের উদ্দেশ্যে মঈন খান আরও বলেন, শিক্ষার্থীরা শিক্ষকের কথা না শুনলে শৃঙ্খলা ভেঙে পড়বে। সংস্কার বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বললেন, মানুষের সংস্কার না হলে হাজারটি সংস্কার কমিশন করেও লাভ হবে না। সিকিউরিটি ট্যাবু নিয়ে আতঙ্ক প্রকাশ করে মঈন খান বলেছেন, সিকিউরিটি ট্যাবু পৃথিবীকে গ্রাস করছে যে আতঙ্কের। দেশে প্রযুক্তির ব্যবহার বাড়লেও হয়রানি কমেনি আর সেবার মান বাড়েনি বলেও মন্তব্য করেন তিনি। আমার যদি সেই সততা, ভ্যালুজ, হিউম্যান ভ্যালুজ এবং এথিক্স যদি না থাকে তাহলে কিন্তু কোনো টেকনোলজি দিয়ে কোনো আপনি যত টেকনোলজি আইটি আনেন আর না আনেন, বাংলাদেশে কিন্তু কোনো তরক্কি হবে না, কোনো উন্নয়ন হবে না। আজকে সংস্কারের কথা আলোচনা হচ্ছে, 15টি বোধহয় সংস্কার কমিশন আছে, 15টি কোনো 1500 সংস্কার কমিশন করেন না। বাংলাদেশের মানুষ যদি আমরা যদি আমার নিজের সংস্কার না করি, 1000 সংস্কার কমিশন করলেও বাংলাদেশে কোনো পরিবর্তন হয়। নীলফামারীতে 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রব্বানীর পরিবারকে নতুন বাড়ি উপহার দিচ্ছে আমরা বিএনপি পরিবার। এই উপলক্ষে লক্ষ্মীচাপ ইউনিয়নের দ্বিমুখী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর অনুষ্ঠানে সমবেত হয়েছেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। উপস্থিত আছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গোলাম রব্বানীর স্ত্রীর হাতে নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হবে। 2014 সালে র্যাবের ক্রসফায়ারে নিহত হন লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী। এবারে আমরা যাচ্ছি নীলফামারীতে, আমাদের সহকর্মী মাহমুদ রাফিন আছেন সেখানে। রাফিন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে, তার কখন নাগাদ ভার্চুয়ালি যোগ দিবেন এবং এই যে বাড়ি হস্তান্তর কিংবা চেক হস্তান্তর প্রক্রিয়া এটি কখন নাগাদ সম্পন্ন হবে জানাবেন। সমাবেশে ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হয়েছেন এবং বক্তব্য রাখছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মূলত আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাদের আয়োজনে নীলফামারী জেলা বিএনপির সহায়তায় বিএনপির নেতা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক তার বাড়িতে হামলা এবং পরবর্তীতে তাকে ক্রস ফায়ারে হত্যার ঘটনার প্রায় 11 বছর পর কিন্তু আজ তাকে বাড়ি, তার জন্য নবনির্মিত বাড়ি এবং এই বাড়ি হস্তান্তর করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি এই সমাবেশে ইতিমধ্যে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন এবং তিনি বাড়ির চাবি হস্তান্তর করবেন। এছাড়াও কিন্তু 5 আগস্টের যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সদস্যরাও এখানে উপস্থিত রয়েছেন। এই সমাবেশে এখন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্য রাখছেন। এর পূর্বে কিন্তু কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, নীলফামারী জেলা বিএনপি এবং উপজেলা বিএনপির নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন। এখানে নীলফামারী সহ আশেপাশের বিএনপির উপজেলা এবং জেলা পর্যায়ে
পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। নীলফামারী লক্ষ্মীচাপ উপজেলার এই দুবাছড়ি মাদ্রাসা মাঠ এখন কিন্তু নেতাকর্মীদের কানায় কানায় ভর্তি এবং বিএনপি নেতাকর্মীরা দীর্ঘদিন পর এভাবে এই জনসভায় উপস্থিত হতে পেরে তাদের ভিতরে আগামী দিনে তারা এই যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের যে সংস্কার রয়েছে সংস্কার শেষে তারা নির্বাচন দাবি করছেন, যে তারা বলছেন যে সুষ্ঠু এবং স্বাভাবিক একটি নির্বাচন তারা দেবে, এই দাবি বিএনপি নেতৃবৃন্দও কিন্তু করছেন। ইতিমধ্যে কিন্তু তারেক রহমানের দেওয়া যে 31 দফা, সেই 31 দফা সংস্কারের মধ্যে অন্তর্ভুক্ত করে খুব তাড়াতাড়ি নির্দলীয় নিরপেক্ষ সরকার আওতায় একটি নির্বাচন দাবি করছেন বিএনপি। বৃষ্টি, আমরা শুনছিলাম, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ রাফিন। 5 আগস্টের পর দেশ স্বাধীন ও মুক্ত হয়েছে, আগামীর বাংলাদেশ যুবকদের হাতে নিরাপদ। দিনাজপুরে কথা বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে বীরগঞ্জ সরকারি কলেজ মাঠে পথসভায় শফিকুর রহমান আরও বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে, যে রাষ্ট্র থাকবে না কোনো বৈষম্য, চাঁদাবাজি ও দুর্নীতি, মাইনরিটি মেজরিটি নয়। এই দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। পথসভা শেষে ঠাকুরগাঁয়ের উদ্দেশ্যে রওনা হন জামায়াতের আমির, আর সেখানে কর্মী সম্মেলনেও যোগ দেবেন ডাক্তার শফিকুর। সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কাল জমা দেওয়ার চেষ্টা করা হবে। সচিবালয়ে কথা জানিয়েছেন সিনিয়র সচিব নাসিমুল গনি। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, অগ্নিকাণ্ডের বিভিন্ন আলামত বিদেশে পাঠানো হচ্ছে, অনেকগুলো সংস্থা বিষয়ে কাজ করেছে। এদিকে 4 দিন নিষেধাজ্ঞার পর আজ সচিবালয়ে প্রবেশ করতে পেরেছেন সাংবাদিকরা। দুপুর 2টার দিকে প্রতিটি গণমাধ্যমের তালিকা ধরে প্রবেশ করতে দেওয়া হয় সচিবালয়ে। এখন থেকে প্রতি কর্মদিবসে সাংবাদিকদের অস্থায়ী কার্ড বা তালিকা ধরেই প্রবেশ করতে দেওয়া হবে বলে জানানো হয়েছে। আর সচিবালয়ে সীমিত আকারে গাড়িও ঢুকেছে আজ। কর্মকর্তারা প্রবেশ করলেও এখনো পুরোপুরি সচিবালয় সচল হয়নি। গুলশান থানার হত্যা মামলায় জাসদ সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সকালে সিএমএম আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। এদিকে যাত্রাবাড়ি, হাতিরঝিল, মিরপুর, উত্তরা, পশ্চিম থানাসহ একাধিক থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, শাহজাহান খান, আতিকুল ইসলাম, এবিএম ফজলে করিম চৌধুরী, অ্যাডভোকেট মনোয়ার ইসলাম রবিনকে। আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে কাল থেকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছেন পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। দুপুরে বিএসএমএমইউতে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। তারা জানান, জানুয়ারি থেকে 30,000 এবং জুলাই থেকে 35,000 টাকার প্রস্তাব মেনে নিয়েছেন তারা। আর যদি জুলাইয়ের 35,000 বেতন মানা না হয় তখন আবারও রাস্তায় নামার হুঁশিয়ারি দেন। ট্রেইনি চিকিৎসকদের অভিযোগ, আন্দোলনকারীদের দোষর ট্যাগ দেওয়া হচ্ছে। জাতীয় নাগরিক কমিটি যে বিবৃতি দিয়েছে তা প্রত্যাখ্যান ও প্রত্যাহারের দাবিও জানায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস নামের সংগঠনটি। জুলাই থেকে 35,000 টাকা এবং জানুয়ারি থেকে 30,000 টাকা, এটা মানছি। আগামীকাল 8টা থেকে আমরা কাজে ফিরব। তবে কোনো কারণে যদি এই 35,000 টাকা যেটা জুলাই থেকে বাস্তবায়ন হচ্ছে সেটা যদি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং চিকিৎসকরা আবারও রাস্তায় নামতে বাধ্য হব।